এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেববাবু। আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা আমাদের শোতে। আপনার থেকে জানার চেষ্টা করব, গত 3 দিন ধরে জয়দেববাবু যে ছবি দেখা যাচ্ছে একের পর এক, বাংলাদেশের ছবি অত্যন্ত দুঃখদায়ক, মর্মান্তিক ছবি। আপনার রাজনৈতিক অ্যানালিসিস কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ঠিক কি কি দেখা এখনো বাকি রয়েছে? দেখুন, ফার্স্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা ভারতবাসী, ভারতবর্ষে আমাদের যে গণতান্ত্রিক সার্বভৌমত্ব রাষ্ট্র এবং বাংলাদেশ আরেকটি ভিন্ন রাষ্ট্র, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে যা কিছু ঘটছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ভেতরে যেটা হচ্ছে সেটার থেকে বেশি চিন্তার বিষয় যেটা আজকে আমাদের ভারতীয়দের, আমরা ভারতীয়রা ভয় পাচ্ছি একটাই কারণে, 2014-2024 এই টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, মালদ্বীপ ভারতবর্ষের সেনাকে সরে যেতে বলল, শ্রীলঙ্কায় একই রকম গণ অভ্যুত্থান হলো এবং আপনারা পরবর্তীতে জানেন যেভাবে চীনের যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার পোর্টে দাঁড়ানো বা শ্রীলঙ্কা যেভাবে চীনের ঘনিষ্ঠ হয়ে উঠলো, মালদ্বীপ যেভাবে চীনের ঘনিষ্ঠ হয়ে উঠলো। পাকিস্তান আগে থেকেই ভারত বিরোধী ছিল, আফগানিস্তানও তাই। নেপালেও আপনি যদি এখন জিওপলিটিক্যাল সিনারিও দেখেন, ভারত বিরোধিতার সুর গরম হচ্ছে। একমাত্র দেশ বাংলাদেশ ছিল যারা চিরকৃতজ্ঞ, চির ঋণী ছিল ভারতবর্ষের কাছে, তাদের জন্মের জন্য বা তাদের পুনরুত্থানের জন্য, পুনর্জন্মের জন্য, পাকিস্তান থেকে তাদের মুক্ত করার জন্য তারা ভারত প্রেমী ছিল। সেই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী স্লোগান উঠছে, এটা চিন্তার বিষয়। বাংলাদেশ সব থেকে বেশি শেয়ার বর্ডার করে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে, প্রায় 2200, এবং সেই দেশে আজকে ভারত বিরোধী স্লোগান উঠছে কেন? এবং সব থেকে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে যখন ইংল্যান্ড মানে গ্রেট ব্রিটেন পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে চাইছে না মানবাধিকারের প্রশ্নে, আমেরিকা তার ভিসা রদ করছে, ইউরোপিয়ান দেশগুলোতে সে তার পলিটিক্যাল অ্যাসাইলাম পাচ্ছে না, ভারত সরকার আগ বাড়িয়ে শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে বাংলাদেশকে কি আরো ভারত বিরোধী করে তুলছে এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মানে ভেবে দেখুন ক্ষোভের মাত্রা কোথায়। এবারে আমি একটা আপনাকে প্রশ্ন করি যে এই ক্ষোভ ভারতবর্ষের ইন্টেলিজেন্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, বিদেশ মন্ত্রী যিনি জয় ডঙ্কা বাজিয়ে ফেরেন সারা বিশ্বে, নাকি তিনি ভারতবর্ষের বিদেশ নীতিতে জয়ের পতাকা বহনকারী জয়শঙ্কর, এবং মোদী যেখানে বিশ্বগুরু, সেখানে বাংলাদেশের মাটিতে এত বড় একটা, যদি আপনি এটাকে বলেন কূপ তাহলে কূপ, যদি বলেন এটা সেনা অভ্যুত্থান সেনা অভ্যুত্থান, যদি বলেন নাগরিক গণ অভ্যুত্থান, বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি তৈরি হলো সেটা ইন্টেলিজেন্স, গুপ্তচর, ভারতীয় বিদেশ মন্ত্রক, এমবাসি, ভারতবর্ষের বিশ্বগুরু কিছুই আজ করতে পারলেন না। এত বড় একটা চেঞ্জেস হচ্ছে এবং সেই জায়গা থেকে সেটাকে তিনি ব্যালেন্স করলেন না, অ্যালাইন করলেন না। আজকে অনেক রকমের তথ্য উঠে আসছে যে এর পিছনে বিদেশি শক্তির হাত আছে। তাহলে সেটা যখন তুমি জানতে, তখন তোমার একদম সবকটা রাজ্যের সঙ্গে ভেতরে কোলের মধ্যে ঢুকে থাকা একটা দেশকে বাইরের বিদেশি শক্তি এসে তারা তোমাকে তারা তোমার বিরোধী করে তুলছে, তুমি তখন কি করছিলে? নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে? এইটার জায়গা থেকে ভারতীয় হিসেবে সব থেকে বড় ভয় যে বাংলাদেশেও যদি আজকে ভারত বিরোধিতার সুর হয়, পাকিস্তান তো ছিলই, চীন তো আছেই,
মালদ্বীপ তো হলোই, শ্রীলঙ্কা তো চীনের বন্ধু হলোই, আফগানিস্তান তো ভারত বিরোধী আছেই তালিবানি শাসন হবার পর থেকে। এবং শেখ হাসিনাকে আজকে অ্যাসাইলাম দিয়ে পলিটিক্যালি ভারত সরকার কি বাংলাদেশ যেরকম ভাবে দালাই লামাকে আমরা পলিটিক্যালি অ্যাসাইলাম দিয়ে চীনের সঙ্গে একটা চিরকালীন শত্রুতা তিব্বতের প্রসঙ্গে আমরা করে বসে আছি, অনেক আগে করেছি এবং সেক্ষেত্রে অনেক কিছু অন্য ইতিহাস আছে, কিন্তু শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেবার আগে কি সর্বদলীয় বৈঠক হয়েছিল? বিজেপির অনেক নেতারা বলছে সর্বদলীয় বৈঠক হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে তো শেল্টার দেবার সময় সর্বদলীয় বৈঠক হয়নি, ভারতবর্ষের হিন্ডেন এয়ারবেসে ল্যান্ড করানোর সময় তো হয়নি। এতে কি ভারত আর বাংলাদেশের সম্পর্কটা আরো আরো বাজে দিকে যাবে? কারণ আজকে যেটা আপনারা বলছেন ইসকন মন্দিরে ভাঙচুর হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আপনাদের আপনাদের মনে থাকবে বছর দুয়েক আগে মোদী সাহেবের বাংলাদেশ সফর ছিল এবং সেই সময় বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল মোদী বিরোধিতায়, মানে মোদী সাহেবকে আসতে দেবেন না বিভিন্ন ধর্মগুরু, বিএনপি, ওখানকার যারা বিভিন্ন মানে করেন সব হুজুর আছেন তারা একদম। এবং তখন শেখ হাসিনা এরকম বেশ কিছু হুজুরকে গ্রেপ্তার করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে আপনাদের কাছে, অনেক হুজুরকে গ্রেপ্তার করেছেন এবং মোদির জন্য, মোদি বাংলাদেশে যাবে বলে যে মোদি বিরোধিতা বাংলাদেশের মাটিতে জন্ম পেয়েছিল তাকে তিনি ক্ষমতা দিয়ে মানে পুলিশ দিয়ে খর্ব করেছিলেন। তাহলে মোদি বিরোধিতা যে বাংলাদেশের মাটিতে আজকে নয় 2-3 বছর আগে থেকে জন্ম নিয়েছে, তার কারণ কি? কারণ সে দেশের মানুষকে হিন্দু মসিহা, হিন্দুর পোস্টার বয়, ভারতবর্ষে মুসলিমদের উপর মোদি অত্যাচার করছে এই বার্তা কোথাও পৌঁছচ্ছে এবং সেই জায়গা থেকে সে দেশের মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করে যেন প্রতিশোধ নিচ্ছে। এবং এই জায়গা থেকে আজকে যেটা হলো যে হাসিনা যে বাংলাদেশ ছেড়ে পালাতে পথ পেল না, সেই হাসিনাকে তুমি জায়গা দিলে, মানে সরাসরি তুমি টক্করে চলে এলে। তাহলে এখান থেকে সেই মোদির বিরোধিতা করার জন্য মোদিকে সামনে না পেয়ে হিন্দু নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার করছে বা হিন্দু মন্দিরগুলোর অত্যাচার করছে। তো এটা আসলে পুরোপুরি ভারতের বিদেশ নীতির ব্যর্থতা। বেশ বেশ জ্যোতিবাবু, আপনার কাছে আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে একটি বাইট আপনাদের সামনে রাখবো। বিজেপি রাজ্যসভার এমপি দীনেশ শর্মা এই বিষয়ে কি বলেছে, কি মন্তব্য করেছে একবার শোনাই, তারপর আসছি জ্যোতিবাবুর কাছে। শুনুন। देखिए, पड़ोसी राज्यों में साजिश ये महाशक्तियों का हमेशा से प्रयास रहा है, चाहे वो कोई भी महाशक्ति हो, जैसे चाइना का नेपाल में हस्तक्षेप, श्रीलंका में हस्तक्षेप, पाकिस्तान में हस्तक्षेप रहा है और निश्चित रूप में बांग्लादेश में भी तख्ता पलट के पीछे कोई ना कोई बड़ी शक्ति का हाथ जरूर रहा है, क्योंकि इतना बड़ा आंदोलन एकदम से छिड़ जाए और लोग हिंसक हो जाए, ये एक प्रवृत्ति ठीक नहीं है पड़ोसी राज्यों में और भारत इसको लेकर प्रारंभ से ही चिंतित है। भारतवर्ष में एक दृढ़ इच्छा शक्ति की सरकार है, हमारी वैदेशिक नीति मित्रतापूर्ण अपने पड़ोसी राज्यों से है, लेकिन भारत का ये भी एक संकल्प और स्टैंड है कि हम वहाँ के जो हमारे हिंदू समुदाय के अल्पसंख्यक हैं उनकी उत्पीड़ना ना हो सके और सरकार इसके लिए भी प्रयत्न कर रही है। और अब समय समय पर आपने देखा होगा कि वहाँ के बांग्लादेश के जो सैन्य प्रशासन के लोग हैं या जो एडमिनिस्ट्रेशन के लोग हैं उनसे भारतवर्ष के का विदेश मंत्रालय पूरी तरीके से जुड़ा हुआ है और जल्दी हल निकले, यही सबकी कामना है। लेकिन सबके দীনেশবাবু কি বললেন আপনি শুনলেন জ্যোতিবাবু? আমি তো আপনাদের ওনার বক্তব্যের আগেই বললাম যে যদি আজকে এই দাবি করে যে বিদেশি শক্তি এর পেছনে আছে, তো হবার আগে পর্যন্ত ইন্টেল, অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি, বিদেশ মন্ত্রক কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হচ্ছিল যখন, তখন তাহলে ভারতবর্ষের বিদেশ নীতি, ভারতবর্ষের ডিপ্লোম্যাট, যারা কূটনীতিক, যারা এই সমস্ত দৌত্য করে তারা কি করছিলেন? আর আজকে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ না বাংলাদেশ গুরুত্বপূর্ণ? বাংলাদেশকে আরো চটিয়ে দেওয়া হচ্ছে না তো শেখ হাসিনাকে শেল্টার দিয়ে? এটা বড় প্রশ্ন। আজকে আপনি বলুন, আমেরিকা তার ভিসা রদ করছে হিউম্যান রাইটসে,
ইংল্যান্ড করছে, সে অ্যাসাইলাম পাচ্ছে না। তো আপনি আজকে বলুন, ইউনাইটেড নেশনের সদস্য তো বাংলাদেশ এবং ভারতবর্ষ। ইউনাইটেড নেশন এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনার এই সরকারের বিরুদ্ধে বা সরকার পতনের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে? ইউনাইটেড নেশন শুড টেক ফার্স্ট অ্যাকশন এগেইনস্ট দ্য হিউম্যানিটেরিয়ান অফেন্সিভ হোয়াটএভার দ্য ভায়োলেশনস অফ দ্য হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য প্রাগ আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন তো আছে। সেই অর্গানাইজেশন গুলোকে বিশ্বগুরু মুখ খোলাতে পেরেছে? বিশ্বগুরু তো বলে বেড়ায় যে আমি বিশ্বগুরু, সারা পৃথিবীতে আমার দবদবা। তো আজকে একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বাংলাদেশের মাইনরিটিসদের ওপর হওয়া অত্যাচারের জন্য মুখ খুলছে না। আমেরিকা মুখ খুলছে না। কেউ মুখ খুলেছে? কেউ ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের যদি মাইনরিটি সেকশনের উপরে উৎপীড়ন হচ্ছে তার জন্য সাপোর্ট করেছে? বা শেখ হাসিনাকে এখনো পর্যন্ত কেউ সাপোর্ট করেছে? মোদি বাবু সাপোর্ট করে বসে আছে, তাকে ঘরে নিয়ে চলে এসছে। আপনি এই জায়গা থেকে ভেবে দেখুন, যদি বাংলাদেশটাও আমাদের হাতের বাইরে মিনস যদি সেও আমাদের প্রায় শত্রু হয়ে যায়। আপনি শিলিগুড়িতে চিকেন নেক জানেন তো? এপাশে চায়না, এপাশে বাংলাদেশ, মাঝখানে শুধু 22 কিলোমিটার চিকেন নেক। যদি কোন রকম ভাবে কিছু অসুবিধে হয়, পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতবর্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও চায়নার থেকে কোনো প্রয়াস হতো, বাংলাদেশ থেকে আমরা সাপোর্ট ওখান থেকে আমরা বার করতে পারতাম উত্তর পূর্ব ভারতের, কিন্তু চিকেন নেক মাত্র 22 কিলোমিটার স্ট্রেচ। সেখানে বাংলাদেশও যদি অ্যান্টি, ওপাশে মাথার উপর চীন নেপালও প্রায় অ্যান্টি, এবং চীন তো অ্যান্টি। সেই জায়গায় ভারতবর্ষের আপনি এমন একটা পাড়ায় বাস করতে পারবেন যেখানে আপনার বাড়ির চারপাশে আপনার বিরোধী শত্রুরা রয়েছে। ভারতবর্ষ আজকে সেই জায়গায় দাঁড়িয়ে, ভারতবর্ষকে সেই জায়গায় আজকে পাঠানো হলো। আগে আমাদের দেখুন 2022-এ আমি আপনাকে বলবো, রাহুল গান্ধী এ ব্যাপারে ভারত সরকারকে সচেতন করেছিল সংসদে দাঁড়িয়ে, আমার কাছে ভিডিওটা আছে। তিনি বলেছিল যে ভারতবর্ষের বিদেশ নীতিতে ক্লিয়ার কাট পলিসি, চায়না আর পাকিস্তানকে কখনো একত্রে আনা যাবে না, মানে তাদের মধ্যে বন্ধুত্ব করতে দেওয়া যাবে না। এটা ভারতবর্ষের ডিক্লেয়ার্ড বিদেশ নীতি, ফরেন পলিসি ছিল যে চায়না আর পাকিস্তানকে এক হতে দেওয়া যাবে না। মোদি জামানায় চীন এবং পাকিস্তান এক হলো, শুধু নয়, পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চায়না পাইপলাইন তৈরি করতে শুরু করে দিল, এবং পাকিস্তান পর্যন্ত। তাহলে এই বন্ধুত্বটা মোদি জামানায় কিন্তু হলো, যেটা কংগ্রেসের বা বাকি সরকারের 73 বছরের ভারতের স্বাধীনতায় পাক এবং চীন বন্ধুত্ব হয়নি। সেই বন্ধুত্বটা সংগঠিত হলো 73 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু ভারতের বিরোধিতার সুর শোনা যায়নি। যে যখনই যেই ক্ষমতায় থেকেছে, খালেদা জিয়া থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, কেউ কিন্তু কট্টর ভারতের বিরোধিতা করেনি। কিন্তু 2014-এর পর থেকে বাংলাদেশে কট্টর ভারত বিরোধিতার সুর আমরা শুনতে পেলাম। মালদ্বীপ আমাদের বন্ধু দেশ, তারা বললো ভারতবর্ষের সেনাবাহিনী তোমরা পত্রপাঠ বিধেয় নাও। শ্রীলঙ্কাতে চায়না সেখানে ওয়ারশিপ নোংর করছে। নেপালেও আপনারা জানেন কিভাবে প্রভাব বিস্তার করছে চায়না। এখন আপনারা নতুন তত্ত্ব আনছেন বাংলাদেশে অন্য কিছু হয়েছে। তাহলে আপনারা কি করছিলেন? হু উইল বি দ্য আনসারেবল? কে এই প্রশ্নের উত্তর দেবে? এবং এখনো যেভাবে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে রাখা হয়েছে, তাতে কি আলটিমেটলি বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের অ্যালাইনমেন্ট বাড়বে না চ্যুতিটা, যে আমাদের ফলটা সেটা আরো বাড়বে? এটাও তো ভেবে দেখার বিষয়। কারণ ইউনিস, যাকে আপনারা আজকে বাংলাদেশের অন্তরীণ সরকারের প্রধান করেছেন, তিনি কিন্তু আমেরিকা টপ 3 অ্যাওয়ার্ড উইনার, প্রেসিডেন্সিয়াল কংগ্রেস, নোবেল লরিয়েট and whatever the best award in America he holds. So এটা সিরিয়াসলি তিনি আমেরিকান পন্থী বা আমেরিকার কাছের মানুষ, আমেরিকার ভালোবাসার পাত্র। আর আপনি আমেরিকার বাধা সত্ত্বেও, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হওয়া সত্ত্বেও আপনি রাশিয়া চলে গেলেন।
যেখানে সারা বিশ্ব রাশিয়াকে একঘরে করে রেখেছে বা স্যাংশন করে রেখেছে, সেখানে আপনি আমেরিকা এবং বাকি শক্তিধর দেশগুলোর এগেনেস্টে গিয়ে আপনি রাশিয়া ভিজিট করছেন এবং রাশিয়ার সঙ্গে ট্রেড করছেন, যেখানে সারা বিশ্বে রাশিয়া স্যাংশনের মুখে পড়েছে এবং বিভিন্ন পশ্চিমী দেশ তারা রাশিয়াকে স্যাংশন করে রেখেছে। আপনি সাহস দেখালেন, ভালো, রাশিয়া আমাদের বন্ধু, কিন্তু সেই রাশিয়া যে এত বছর বলতো ভারত আক্রান্ত হলে আমরা আক্রান্ত মনে করব, সেই মনোভাব থেকে তো রাশিয়া নিজে বেরিয়ে এসছে। আগে রাশিয়ার এটা ঘোষিত নীতি ছিল, ভারতকে আক্রমণ করা মানে রাশিয়া মনে করবে রাশিয়াকে আক্রমণ করা হয়েছে, কিন্তু রাশিয়ার বর্তমানে সেই নীতি থেকে বেরিয়ে এসছে যে ভারতকে আক্রমণ করা মানেই রাশিয়াকে আক্রমণ করা, এটা রাশিয়া সরকার আর ভাববে না। এবং রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব অনেক গভীরে যাচ্ছে, তাদের ট্রেড এবং তাদের সমস্ত যদি আপনি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে ভারতবর্ষের বিদেশ নীতি ভ্রান্ত দিশাহীন পথে ছুটছে। আজকে আপনি বলছেন যে ওরা এসে বাংলাদেশে ক্ষমতা দখল করছে, আপনি কি করছিলেন? এখন কেন তারা করছে? আপনি আমেরিকার দিকে আঙুল তুলছেন, চায়নার দিকে আঙুল তুলছেন, পাকিস্তানের দিকে আঙুল তুলছেন, তাহলে বলতে হবে পাকিস্তান কি তার প্রতিশোধ নিয়ে নিল? যে বাংলাদেশকে পাকিস্তানের চঙ্গুল থেকে ছাড়িয়ে আপনি স্বাধীন করেছিল ইন্দিরা গান্ধী, সেই বাংলাদেশকে কি তাহলে আবার পাকিস্তান তার নিজের হেফাজতে বা নিজের কন্ট্রোলে নিয়ে নিল? বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন রকম ও দেশের সেনাবাহিনী কন্ট্রোল করছে। তো পুরো বাংলাদেশের সিচুয়েশনটার জন্য আমার যেটা মনে হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আমার আপনার বলার অধিকার নেই, কারণ সেটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, তার ভেতরে যা কিছু হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারত কোথায় কোথায় প্রভাবিত এবং কেন হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে ভারত কোথায় কোথায় কি করছে সেটা নিয়ে আমরা চিন্তিত। কারণ আমরা ভারতীয়রা আগামী দিনে শত্রু বেষ্টিত পরিবেষ্টিত সমস্ত প্রতিবেশী দেশের মাঝখানে একটা উত্তপ্ত জায়গার মধ্যে বসবাস করছি, চারিদিকে শত্রু নিয়ে আমরা বসবাস করছি। বাংলাদেশটাও যদি আমাদের শত্রু হয়ে গিয়ে থাকে, দেখুন ভারত বিরোধী স্লোগান এবং যা কিছু আপনি জানেন, ইটস ওপেন টু অল। তো ভারতবর্ষের বিরোধিতার সুর বাংলাদেশের মাটিতে আছে না নেই? এবং না আরও একটা বিষয় রয়েছে জয়দেববাবু, এখানে যে প্রশ্নগুলো বারবার করে দানা বাঁধছে, তারা নিজেদেরকে বলছে এখন নতুন করে স্বাধীন। আমি কতগুলো ফুটেজ আপনাদের সামনে রাখবো, এই মুহূর্তে দর্শকদের সামনে রাখবো এবং আপনার সামনেও রাখবো। এই ছবি দেখার পর কি সত্যি এই কথাটা বলা যায়, যদিও সোশ্যাল মিডিয়ায় এখন একেবারে ট্রেন্ডিংয়ে চলছে, এটাই কি স্বাধীনতা? ছবিগুলো একবার দেখাই, পাশাপাশি রাখছি, দেখুন ছবিগুলো দেখুন, ফুল টেক্সট প্যাটার্ন। এটা স্বাধীনতা? শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, বাংলাদেশের পতাকা, যে পতাকা তারা ফ্ল্যাগ হোস্টিং করছেন, সেই পতাকা কার দেওয়া? কে এই ঘোষণাগুলো করেছিলেন? আজকে এই যে এই উত্থাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এবং শুধুমাত্র তাই না, গণভবনে গিয়ে রীতিমতো লুটপাট চলছে। ইজ দিস কল ফ্রিডম, জয়দেববাবু? শ্রীলঙ্কায় কি হয়েছিল স্যার? ঠিক একই চিত্র দেখেছিলেন তো? একেবারেই। আফগানিস্তানে তালিবানরা যখন করেছিল একই চিত্র দেখেছিলেন। আমি একটু আগে দেখছিলাম আমাদের ফিল্ম স্টার চিরঞ্জিত যিনি আছেন, উনি বলছিলেন নাকি উনি কোথা থেকে শুনেছেন বাংলাদেশের কোন এক বড় নেতা বলেছেন যে আগামী দিনে আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে না, কোরআনের কোনো একটা আয়াত টায়াত থেকে কিছু করা হবে। চিরঞ্জিতের ভার্সন আমার কাছে আছে, আপনি চাইলে আমি এক্ষুনি পাঠাতে পারি, আপনি বাজাতে পারেন, ঠিক আছে? তো চিরঞ্জিত এই কথাটা আপনার বলছে যেখানে, সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলতে চাই যে মানুষের এই আক্রোশ তৈরি হচ্ছে যখন, শাসক সেটা বুঝতে পারছে না কেন? মানে যে বঙ্গবন্ধুকে ভগবান বলে বিশ্বাস করত, সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে আজকে কোন ফ্রাস্ট্রেশন থেকে? দেখুন যা হচ্ছে অন্যায়, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে, গণভবন থেকে, কিন্তু এটা কিন্তু একটা 10টা লোক, গুন্ডা, 10টা বাহিনী, একটা লিটল বাহিনী নয়, এটা সামগ্রিক গণবিক্ষোভ। যদি সেটাকে কেউ মোটিভেটও করে থাকে, যদি সেটাকে কেউ উৎসাহিত করে থাকে, তার জন্য দেখুন বারুদ যখন, ক্ষোভের বারুদ যখন জমা হয়,
সেখানে যে কেউ দেশলাই কাঠি মেরে কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে, কিন্তু যদি বারুদটাই না জমা হয়, ক্ষোভের বারুদ, তাহলে সেখানে খোলেও চক্রান্তের দেশলাই মেরে সেটাকে কিন্তু বিস্ফোরণ করাতে পারে না। তার মানে বাংলাদেশের মাটিতে হাসিনার যে শাসনকাল এবং সেই শাসনকালে যে অডাসিটি, যে কারাপশন, যে মনোপলি বা যে জিনিসগুলো জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ শাসন করার যা পরিণতি হয়, যেটা শ্রীলঙ্কাতেও হয়েছে, সেখানে আপনি বুঝতে পারছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কিন্তু আপনি, এটা তো একটা জঙ্গি সংগঠন, আপনারা অনেকে দেখাচ্ছেন জেহাদি, অনেকে দেখাচ্ছেন অনেক কিছু, কিন্তু ঘটনাটা হচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশিকে আপনি দাগিয়ে দিতে পারেন না জেহাদি বলে। শিক্ষিত বেকার যুবক, শিক্ষিত যুবক, শিক্ষিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, অধ্যাপক শ্রেণী সবাই মোটিভেট হয়ে গেল কি করে, কি স্টেপ ডাউন করতে হবে শেখ হাসিনাকে। তার মানে দেখুন, স্টেপ ডাউন করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এগুলো সব ঠিক, কিন্তু ক্ষোভটা জমাতে দিয়েছে শেখ হাসিনা, তাই কেউ না কেউ তাতে বারুদে আগুনটা ঠেকিয়ে দিয়েছে। সেটা কে দিয়েছে সেটা তদন্তের বিষয়, কিন্তু ঘটনাটা হচ্ছে এতগুলো মানুষ হাসিনার বিরুদ্ধে খেপে গেল কেন? যদি হাসিনা খুব ভালো করে দেশ চালিয়েছে, সবাইকে সব দিয়েছে, সবাই আজকে শান্তিতে আছে, সবাই সুখে আছে, সবার আয় বৃদ্ধি হয়েছে, বাংলাদেশের ওনার ছেলে জয় যিনি বলছেন যে বাংলাদেশে এলিভেটেড করিডোর হয়েছে, পদ্মা সেতু হয়েছে, রেল হয়েছে, মেট্রো রেল হয়েছে, এত রোড সড়ক, আর্থিক উন্নতি, বাংলাদেশের প্রচুর উন্নতি, কিন্তু সেটাও এই ভারতবর্ষের মতন গুটি কয়েক কতিপয় হয়তো বাণিজ্য গোষ্ঠীর উন্নতি, সেই উন্নতিটা প্রান্তিক স্তরে গরিবের মধ্যে শেষ সমাজের শেষ স্তরে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার কাছে পৌঁছয়নি। কিছু মানুষ, কিছু হয়তো আওয়ামী লীগের সমর্থক, তাদের কাছে পৌঁছেছে, সর্বত্র যায়নি। এবং সবাই যদি খুশি হতো, সবাই যদি শান্তিতে থাকতো, সবার যদি চাকরি থাকতো, সবাই যদি আয় বৃদ্ধি থাকতো, সুখে শান্তিতে ঘর করতো, আপনার মনে হয়? বাবু আপনার কাছে আসছে, কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর আমাদের হাতে এসে গেছে, আপনার সামনে রাখছি। ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গঠন হয়েছে। প্রধানমন্ত্রী হচ্ছেন ডক্টর জো ইউনুস, এবং আরও যে তথ্য সামনে আসছে, শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে সলিমুল্লাহ খান, এবং আইন বিচার শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে ডক্টর আসিফ নজরুল। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে টাইপ বাংলার। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বারবার করে বলা হচ্ছিল, ইতিমধ্যেই খবর আসছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গিয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে সলিমুল্লাহ খান। এর মধ্যে আপনাদের সামনে যে বড় খবরের দিকে নজর রেখেছি, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দদীপ রহমান পার্থ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে মঞ্জুর আল মতিন প্রীতম। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রয়েছে খালেদ মহিউদ্দিন। পরপর আপনাদের সামনে রাখবো, ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কে রয়েছেন তার নামও আপনাদের সামনে রাখবো। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে পিনাকি ভট্টাচার্য। এরপর আপনাদের সামনে রাখবো পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে জিল্লুর রহমান রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। এরপরে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে কে রয়েছেন তার নামও আপনাদের সামনে রাখবো। ইতিমধ্যে আসিফ মাহতাব রয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ে কে রয়েছে আপনাদের সামনে ইতিমধ্যেই রাখবো নাম। অর্থ মন্ত্রণালয়ে রয়েছে ববি হাজ্জাদ রয়েছেন অর্থ মন্ত্রণালয়ে, এবং অন্যদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় পাশাপাশি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ। অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ে রয়েছে সাইক সিরাজ। ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে।
প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর জো ইউনুস, যার নাম ঘিরে এতদিন ধরে উদ্দীপনা ছিল, যাকে চাইছিলেন ছাত্র সংগঠনের নেতারা। তারা বলছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর জো ইউনুসকে তারা চান। আমি ঠিক এই যাতে জয়দেববাবুর কাছে চলে যাব। জয়দেববাবু রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই। জয়দেববাবু, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর জো ইউনুস। আমি তো আপনাকে বললাম ইউনুস নোবেল লরিয়েট, ওনাকে প্রধানমন্ত্রী করার জন্য বাংলাদেশের সবাই মানুষ চেয়েছেন এবং ইনি হচ্ছেন আমেরিকার খুব কাছের মানুষ, আমেরিকার প্রেসিডেন্সিয়াল কংগ্রেসের অ্যাওয়ার্ড উইনার এবং আমেরিকার টপ 3 যে অ্যাওয়ার্ড হয় সেটা উনি পেয়েছেন, নোবেল লরিয়েট হচ্ছেন, বাংলাদেশের সব থেকে গুণী মানুষ। কিন্তু এই মানুষটিকে তো 6 মাসের জন্য জেল দিয়েছিল হাসিনা সরকার। হাসিনা সরকারের লেবার ডিপার্টমেন্ট 6 মাসের জন্য ইমপ্রিজনমেন্ট করেছিল। তাহলে আপনি বুঝতে পারছেন যেটা আমি বলতে চাইছিলাম, একেবারে ভারত এবং বাংলাদেশের মধ্যে একেবারে জয়দেববাবু, ভারত এবং বাংলাদেশের মধ্যে দিনের পর দিন টেনশন আর স্ট্রেস বেড়েই চলেছে। এই জায়গা থেকে খুব চিন্তা, কারণ আমাদের বিশেষ করে চিন্তা, আমরা পশ্চিমবঙ্গে থাকি। এতদিন আমরা শুনতাম পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে টেনশন, পাকিস্তানের সীমান্ত লাগোয়া যে রাজ্য পাঞ্জাব, হিমাচল বা রাজস্থান, সেখানে জম্মু কাশ্মীর, তাদের টেনশন ছিল কেন? যে কোনো মুহূর্তে বোম্বার্ডিং, গোলাগুলি, সেল চলছে, একটা শত্রু দেশ তার সঙ্গে মোকাবিলা চলছে। কিন্তু এবারে যেটা এখনো পর্যন্ত যেরকম গতি প্রকৃতি এবং ভারতবর্ষের বিদেশ নীতিতে যেরকম প্রকৃতির কার্যকলাপ হচ্ছে, তাতে যদি আগামী দিনে আরো সম্পর্কের উন্নতির জায়গায় অবনতি হয়, বিশেষ করে শেখ হাসিনাকে অ্যাসাইলাম দিয়ে রাখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সীমান্তবর্তী দেশ, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের টেনশন হবে। এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি আসেন যান, তাদের বাণিজ্য, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের যে আমাদের বেনাপোল, চেটাপোল থেকে ট্রেড হয়, আলু, পেঁয়াজ, বাংলাদেশে অলরেডি আলুর দাম 80-90 টাকা, পেঁয়াজের দাম 100-200 টাকা ছাড়িয়ে গেছে। ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজের ট্রাক যাচ্ছে না, এবং বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে কাপড় টাপড় আসে। এবং ভারত কলকাতার উপকণ্ঠে আপনি মুকুন্দপুর, গড়িয়া, এই সমস্ত জায়গায় যে পুরো একটা হসপিটাল হাব, মানে বিরাট বড় যে বেসরকারি নার্সিং হোম, ইন্টারন্যাশনাল লেভেল নার্সিং হোম গুলো চলে, সেগুলো কিন্তু অনেক বাংলাদেশি মানুষের সেবা এবং তাদেরকে নিয়েই গড়ে উঠেছে। এবং ওখানে আপনি যদি দেখেন, তার জন্য আলাদা করে ইন্টারন্যাশনাল বাংলাদেশি ডেস্ক করা আছে বিভিন্ন বেসরকারি বড় বড় নার্সিং হোম গুলো মুকুন্দপুর, গড়িয়া অঞ্চলে। অতএব এই পুরো একটা ট্রেড, আসা যাওয়া এবং ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, কালচারাল আদান প্রদান, রবীন্দ্র নজরুলের আদান প্রদান, বাংলা ভাষার আদান প্রদান, শিল্পী কুশলী, কলা কুশলীর আদান প্রদান, টলিউডের যে সিনেমা প্রচুর পরিমাণে বাংলাদেশে রিলিজ হয়, বাংলাদেশের প্রচুর অভিনেতা পশ্চিমবঙ্গের টলিউডে কাজ করেন, তো এই পুরো ব্যাপারটা ঘেটে যাবে। আরও একটা বিষয় রয়েছে যদুবাবু, সম্প্রতি একটি বিষয় শুরু হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ করে, এবং তাকে আটকে দেওয়া হয়েছিল এবং তিনি আবারও পরবর্তীতে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন, এবং সেই বিষয় নিয়েও একটি জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অর্থাৎ আপনি যে কথাটা বলছিলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমন্বয়ে যে চলচ্চিত্র তৈরি করা, সেখানেও কিন্তু একটা বিস্তর একটা পার্থক্য সৃষ্টি হতে পারে। সঙ্গীতেও তো, আপনি সঙ্গীতের ক্ষেত্রেও বলুন, বাংলাদেশের প্রচুর শিল্পী পশ্চিমবঙ্গে পারফর্ম করতে আসে, পশ্চিমবঙ্গের প্রচুর শিল্পীর রুটি রোজি চলে তো বাংলাদেশে গান বাজনা করতে গিয়ে, এবং সে দেশের শিল্প কলা সংস্কৃতির জন্য যে আদান প্রদান, মেলবন্ধন। বাংলাদেশ যে এতদিন আলাদা দেশ, এটাই তো বুঝে উঠতে পারিনি জন্মের পর থেকে। জন্মের পর থেকে তো বাংলাদেশ টু সেকেন্ড হোম টু আস, আমাদের দ্বিতীয় বাড়ি ছিল বাঙালিদের, পশ্চিমবঙ্গবাসীর কাছে। মানে ঘুরতে বেড়াতে চলো বাংলাদেশ, রাত্রে চলো বাংলাদেশ, সকালে এসো বাংলাদেশ, বাংলাদেশে এ সপ্তাহে চলো, ও সপ্তাহে ঘুরতে চলো, দুর্গাপুজোয় ইছামতিতে বিসর্জন দেখো। বাংলাদেশ মানে ভারতের সঙ্গে পুরো প্রেমে গদগদ, মানে মানে কি বলবো, দুটো ভিন্ন দেহ, ভিন্ন রাষ্ট্র, কিন্তু আত্মা যেন এক। এই তো ছিল আমার বাংলাদেশ আর ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ। এই জায়গাতে আপনি যেই ছবি দেখানোর কথা বলছিলেন, সেই ছবি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। চিরঞ্জিত চক্রবর্তী তিনি রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা নিয়ে কি বক্তব্য রেখেছেন একবার শোনাই আপনাদেরকে, শুনুন। এই চিত্রটা
এটা যে কোনো সময় হয়, তালিবানিদের হয়, আফগানিস্তানে হয়, সবসময় এগুলো হয়েই থাকে। সাদ্দামের সময় হয়েছে, ভর্তি হয়। এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না, কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে। জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে, কিভাবে সেটেল হবে। যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা, তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। কিন্তু আই এম নট শিওর যে এই জল গড়াতে গড়াতে, রং পাল্টাতে সবাই ওজন জল মাপছে প্রত্যেকে। উগ্রপন্থী যারা ঢুকে পড়েছে, যারা মারছে, মানুষ মারছে, আজও মারছে, তারাও কিন্তু ভাবছে এরপর কি। আর যারা ধরে যে 30% লোক হয়তো এইটার ভেতর জড়িয়ে আছে, কিন্তু 70% নেই। এত অতিথি বৎসল ওরা, এত ভালো নেচার ওরা, এবং শান্তিপ্রিয় হবে বড় বড়। সেখানে ওদের অত আতিথেয়তা এত বেশি, ওখানে গেলে একেবারে ঘিরে রাখে, বুকে করে রাখে। তো সেই লোকগুলো এটা করতে পারে না। নিশ্চয়ই রবীন্দ্রনাথ ভাঙতে পারে না, সে মুজিবের মূর্তি ভাঙতে পারে না, এগুলো হয় না। তার মানে এটা একটা গোষ্ঠী করছে, কিন্তু সেইটাই তো সব নাম্বারটা নয়, 70% নয়। তো এরাও তো একটা, এদেরও একটা ওজন আছে। সেই ওজনটা কিন্তু একটু একটু করে কাজে লাগবে। তারা চোখ বন্ধ করে থাকবে না। এখন হয়তো আছে একটা ভয়, মানে ঢেউ যাচ্ছে। কারণ এখন চুরির সময়, সব বাড়ি থেকে চুরি হচ্ছে, ওই লোকগুলোর সময়, দুষ্কৃতীদের সময় যাচ্ছে। এটা যখন সেটেল করবে তখন আমার মনে হচ্ছে একটা নতুন রকম ফিলোসফি তৈরি হবে, নতুন মতাদর্শ তৈরি হবে। কতটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স আসবে, কতটা বাইরের থাকবে, চায়নার থাকবে, আমেরিকার থাকবে, বলা মুশকিল। ঠিক এই জায়গাতে এখনো পর্যন্ত যা খবর এসছে, আপনাদের সামনে ব্রেকিং সেই খবর শোনালামও। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এবার আরও একটি টেক্সট আপনাদের সামনে রাখবো। ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করা হয়েছিল, সেই ছবিটাও একবার আপনার সামনে রাখবো, দেখুন। একেবারে ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা যা দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখের ছবি আপনাদের সামনে রাখছি। বাংলাদেশ চত্বর জুড়ে যা বলছিলেন জয়দেব বাবু, ইতিমধ্যেই সামরিক পরিস্থিতি অত্যন্ত হাতের বাইরে চলে যাচ্ছে। চিরঞ্জিত বাবু বলছেন জল মাপছেন অনেকে। আমি জয়দেববাবুর কাছে এখানেই চলে যাব। জয়দেববাবু, জল মাপা হচ্ছে, এই বিষয় নিয়েও সামরিক পরিস্থিতি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে জল মাপা চলছে। দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ কিন্তু কর্মবিরতিতে রয়েছে। অতএব আইনের শাসন বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশের পুলিশ কর্মবিরতিতে থাকলে, পুলিশ যেখানে কর্মবিরতিতে থাকবে সেখানে তো নিশ্চয়ই আইনের শাসন থাকবে না। অতএব সেই সুযোগে আপনি জানেন যে বিভিন্ন জেল থেকে 500-র ওপর বন্দী পালিয়েছে। মানে বিভিন্ন জেলকে পোড়ানো হয়েছে, জেলকে আক্রমণ করা হয়েছে, তো সেই জেলের বন্দীরাও পালিয়েছে। তো জেলের যারা বন্দী সাজাপ্রাপ্ত, তাদের তো, তারা কি জন্য জেলে যায়, তো তারা ছাড়া পেয়ে তারাও দেখছে ফাঁকা মাঠ, চলো গোল দিই। এবং অনেকেই থাকে সুযোগ সন্ধানী। আপনি দেখুন না, যখনই কোনো রেল দুর্ঘটনা ঘটে বা যখনই কোনো কোথাও দুর্ঘটনা ঘটে, কেউ যায় মানুষ, মানে আঘাতপ্রাপ্ত মানুষটাকে সাহায্য করতে, আর সেখানে কিছু মানুষ যায় ওই বাসের ভেতরে ঘড়ি, আংটি, মোবাইল, ব্যাগ, টাকা, মানি ব্যাগ গুলোকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। রেল দুর্ঘটনাতেও আপনি দেখেছেন যে যেখানে মানুষ সাহায্যের জন্য যায়, সেখানে আবার কিছু মানুষ হাত সাফাই করতেও যায়। তো আমরা বাংলাদেশে দেখলাম কিভাবে গণভবন লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় লুট হচ্ছে, পুলিশের শাসন নেই এবং সব জায়গায় মানে, হ্যাঁ, তো সেই লুট গুলো চলছে। কারণ আইনের শাসন নেই, আইনের শাসন প্রতিষ্ঠিত নয়, এবং কেউ কিছু বুঝে উঠতে পারছে না। পুলিশ কর্মবিরতিতে চলে যায় যে দেশে, সে দেশের এই সময় কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এগুলো তো সাময়িক। কিন্তু আজকে রাষ্ট্রপতি বাংলাদেশের বলে দিয়েছেন যে 3 মাসের মধ্যে ভর্তি করাতে হবে। এই যে অন্তর্বর্তী সরকার, 3 মাস, 3 মাস পরে যখন ভোট হবে, সেখানে কিন্তু আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা
এবং আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হবে কিনা, এবং সেই নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে, এবং তখন কিন্তু সরকার গঠন হবে, এবং সেই নির্বাচন 3 মাসের মধ্যে, এর মধ্যে ভারতের কি ভূমিকা থাকবে, শেখ খালেদা জিয়া এবং শেখ হাসিনার কি ভূমিকা থাকবে। আমরা দেখলাম পাকিস্তানে ইমরান বাবু জেলে গেলেন, হ্যাঁ বেগম খালেদা জিয়া, ইমরান খান জেলে গেলেন, নওয়াজ শরীফ জেলে গেলেন, আবার তারা প্রধানমন্ত্রী হলেন, আবার বেরিয়ে এলেন, আবার প্রধানমন্ত্রী হলেন। তো শেখ খালেদা জিয়া ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জেলে, তিনি মুক্তি পেয়ে চলে এসেছেন, তার ছেলেও আজকে ফিরছে। আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়ার ছেলেও আজকে ফিরছে। এদিকে শেখ হাসিনা বলছে আমি আর ফিরবো না, কিন্তু তার ছেলে বলছে আমিও দেখবো, আমিও এর মানে আমিও এতে থাকবো, মানে আমি ছেড়ে দেবো না হাল। তো ব্যাপারটা হচ্ছে 3 মাস পরে কিন্তু আবার, এবং একটা জিনিস এখানে দেখুন, আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু চুপ করে বসে আছে। আওয়ামী লীগের সমর্থকরাও যদি বেরিয়ে পড়তো রাস্তায়, তাহলে কিন্তু একটা সিভিল ওয়ার শুরু হয়ে যেত বাংলাদেশে। সেই সিভিল ওয়ারটা কিন্তু হয়নি, আওয়ামী লীগ খুব একটা মানে কোনো হয়নি, মানে কোনো করেনি, কিন্তু আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে মারা হচ্ছে, বহু নেতাকে মেরে ঝুলিয়ে টুলিয়ে দিচ্ছে, প্রচুর মানে প্রচুর আওয়ামী লীগের নেতা ভারতবর্ষে আশ্রয় চাইছে, এসবগুলো চলছে। এবারে এই জায়গা থেকে সেনা, আমরা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, এখন সেনা এই 3 মাসের মধ্যে ভোটটা করিয়ে সরকার আনবে, না সেনাই শাসন করবে দেশটা, নাকি কোনো অন্য শক্তি বকলমে বাংলাদেশ চালাবে, বাংলাদেশে তার দামি সরকার প্রতিস্থাপিত হবে। বিভিন্ন শক্তি আছে যারা দামি সরকার বিভিন্ন দেশে চালায়, আমি বলতে পারছি না, বাট আপনি জানেন কোথায় কোথায় দামি সরকার, কোন কোন দেশ কখন কখন কেজিবি টেজিবি সব চালিয়েছে, এরা আপনারা সবই জানেন, ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে কারা চালাবে, বাংলাদেশকে কারা পরিচালনা করবে, বাংলাদেশের ভেতর থেকে ভারত বিরোধী কাজ হবে, না ভারতের সঙ্গে সখ্যতা তৈরি করা হবে, নাকি বাংলাদেশ, পাকিস্তান, চীন পুরো ভারতবর্ষকে পুরো শিকলবন্দি করা হবে, এখন অনেক কিছু বাকি। বেশ ঠিক এই জায়গাতে জেএমএম এমপি মহুয়া মাঝি কি বলেছে, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির ডেপুটি লিডার অফ কাंग्रेस इन लोकसभा गौरव गोगोई की বলেছে, পাশাপাশি রাখবো, শুনুন। हिंसा की घटनाएं हुई हैं वो सही नहीं है। इस तरह से कई निर्दोषों की जान चली गई, और डिक्टेटरशिप जैसा वहाँ दिख रहा था वो भी बहुत गलत है। तो हम लोग यही उम्मीद करेंगे कि वहाँ जल्द से जल्द शांति बहाली हो, क्योंकि हमारा बॉर्डर एरिया बांग्लादेश से सटा हुआ है, और वो अशांत रहेगा तो हमारे देश में भी उसके चींटे पड़ सकते हैं। तो इस समय हमारे देश की सरकार को भी विपक्ष की बातों को सुनते हुए बहुत संयम बरतना चाहिए, किसी तरह का नेगेटिव बयान नहीं आना चाहिए, क्योंकि हमेशा ऐसे समय में पोलराइजेशन का डर रहता है, और पोलराइजेशन करने के लिए कई नेता जानबूझकर भड़काऊ भाषण देते हैं। तो बहुत संवेदनशील मामला है, और हम लोग कोशिश करेंगे कि जल्द से जल्द बांग्लादेश पहले की तरह क्या, मैं तो कहूंगी कि वहाँ लोकतंत्र की बहाली जल्द से जल्द हो और सब कुछ नॉर्मल हो जाए, क्योंकि बहुत सारे हमारे देश के लोग भी वहाँ रह रहे हैं। मैं यही चाहता हूँ कि विदेश मंत्रालय निरंतर विरोधी दलों के नेताओं के साथ संपर्क में रहे, क्या क्या कदम भारत सरकार उठा रही है वो हमें अवगत कराते रहे, और निश्चय ही हमारे पास भी विभिन्न सूत्रों से सूचनाएं आ रही हैं, और अगर वार्तालाप होते रहेंगे विरोधी दल और सरकारों के बीच में, तो हम भी ये सूचना उनके कानों तक पहुंचा पाएंगे। এবার আপনাদের সামনে রাখবো ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা দেওয়া হয়েছিল, সেই টেক্সটটা একবার আপনাদের সামনে রাখি এবং বোঝার চেষ্টা করি ঠিক কতটা মানা হয়েছে সেই বিষয়গুলো। দেখুন, সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর সর্বোচ্চ থাকে। ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচন ব্যবস্থা করতে হবে। সংসদ ভেঙে দিয়ে 6 আগস্ট বিকেলের মধ্যেই সরকার গঠন, এমনটাই দাবি করেছিলেন তারা। প্রধান বিচারপতির অপসারণ, পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো, 3 বাহিনী বাদে।
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি ছিল, সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল করার দাবি ছিল, সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ছিল, ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা এবং বিগত 15 বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন। অর্থাৎ ঠিক এই জায়গাতে বিগত 15 বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং সেই 15 বছরের দিকে যদি আমরা যাই তাহলে সেখানেও শেখ হাসিনার সময়কাল। আমি ঠিক এই জায়গায় জয়দেববাবুর কাছে চলে যাবো। জয়দেববাবু, বিগত 15 বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশের কথা বলেছিলেন। এটা তো ভ্যালিড রিজন and one of the main reason for this revolt or whatever is happening in the Bangladesh. আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে ক্ষোভ পঞ্জীভূত যদি না হয়, সেই ক্ষোভের বারুদে কেউ চক্রান্তের দেশলাই কাঠি জ্বালতে পারে না এবং বিস্ফোরণ ঘটাতে পারে না। বাংলাদেশের এই দুর্নীতি জঠরে জঠরে, কোঠরে কোঠরে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকছিল, শেখ হাসিনা দেখেও দেখছিলেন না এবং অনেক ক্ষেত্রে তার দলের লোকরা করছিল, প্রশ্রয় দিচ্ছিল। এবং এটা আজকে সারা বিশ্বের তথা ভারতবর্ষের রাজনেতাদের কাছে বার্তা কিন্তু একটা, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, শ্রীলঙ্কায় যেভাবে অর্থনৈতিক ভাবে বন্ধাত্ম বা অর্থনৈতিক পুরো কাঠামো ভেঙে পড়ায় যেভাবে জনগণের অভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশেও যেভাবে নেতাদের গদি থেকে নির্বাচিত সরকারকে, যেখানে সেনাবাহিনী অসহায় হয়েছে, দেশের মানুষের উপর গুলি চালাতে পারেননি, পুলিশ অসহায় হয়েছে, দেশের রাষ্ট্রপ্রধানকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এবং এটা কিন্তু বিশ্বের বাকি দেশগুলোর কাছে একটা বার্তা, যারা আজকে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক শক্তির আস্ফালনে ভুগছে, ভাবছে আমরা অজেয় অপরাজেয়, আমাদের কেউ সিংহাসনচ্যুত করতে পারবে না, আমাদের গদি কেউ দখল করতে পারবে না, আমরা ভোট জাল চুরি, জুয়া চুরি নির্বাচন কমিশনকে হস্তান্তরিত করে নির্বাচন কমিশন, কোর্ট, বিচারপতি সমস্ত ব্যাপারটাকে প্রহসনে নিয়ে যাব এবং সালের পর সাল, বছরের পর বছর আমরাই রাজত্ব করব। তাদের জন্য এটা বার্তা, যেদিন জনগণ রাস্তায় নামবে সবকিছু কিন্তু খাটো হবে। দেখুন, আজকে আপনিই বললেন বিচারপতিদের পর্যন্ত সরানোর দাবি উঠেছে, বিচারপতিদের যে নিরপেক্ষতা সেটা প্রশ্ন চিহ্নের মুখে, বিচারপতি সরাচ্ছে, সেনাপ্রধান সরাচ্ছে, ইলেকশন কমিশনকে সরাচ্ছে, তার মানে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে খোলনলচে বদলে দিতে চাইছে বাংলাদেশ। কিন্তু আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। জয়দেববাবু, অশেষ ধন্যবাদ টাইপ টি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব, মূলত বাংলাদেশের যে ছবি দেখা যাচ্ছে ভারতে কতটা এফেক্ট পড়তে পারে সেই ছবিও আপনাদের সামনে ধরার চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম জয়দেববাবুর মারফত। জয়দেববাবু অনেকগুলো বিষয় আপনাদের সামনে অ্যানালিসিস করে শোনালেন, অনেকগুলো বিষয় ভাবার রয়েছে, অনেকগুলো বিষয় বোঝার রয়েছে। বাংলাদেশে হচ্ছে মানেই শুধুমাত্র বাংলাদেশেই ঘটনাগুলো চলছে এমনটা নয়, ভারতেও তার এফেক্ট পড়ছে, প্রভাব পড়ছে। নজর থাকছে আমাদের, আপনারাও নজর রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।